নমস্কার সবাইকে, আমি অয়ন্তিকা আর আপনারা শুনছেন কিশোরালয় ছোটবেলার সাথী। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমরা 1K-র খুব কাছাকাছি আছি। তো আজকে আমরা আপনাদের সামনে পরিবেশন করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরজা হোম ও তার বাধা। তাহলে শুরু করা যাক। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা সে অনেকদিন আগেকার কথা। রোয়ালে বাদরপুর, বর্তমানে খুলনা, সে হাই স্কুলের আমি তখন শিক্ষক ছিলাম। নতুন কলেজ থেকে বার হয়ে গিয়েছি। ভৈরব চক্রবর্তী মানে ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেখানে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই তাকে শ্রদ্ধা করত, মানত। প্রায় এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্রজারক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না। মাসে একবার করে বিরিজা হোম করতেন। টিকিতে তার সবসময় ফুল বাঁধা থাকতো দুপুরের পরে। সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না। শিষ্য করতে তিনি ছিলেন নারাজ, কারণ শিষ্যের থেকে টাকা নিয়ে খাওয়া ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কখনো স্কুলে পণ্ডিতি করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওটা নাকি গভর্নমেন্টের বৃত্তির দিকে মন চলে যায়। টোল ইন্সপেক্টরদেরকেও খোসামত করতে হয়। তবে 2-3টি ছাত্রকে নিজের বাড়িতে রেখে তিনি ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে ঘুমোতে দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ একদিন একটু মেঘ দেখা দিল উত্তর পূর্ব কোণে। বেলা 3টে। স্কুলের ছুটি খুলেছে গ্রীষ্মের ছুটির পরে, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় স্কুলের সকলকে ছুটি দেওয়ার জন্য মাস্টারদের উস্কানি দিতে ধরছে। হেডমাস্টাররা ঘরে ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার উত্তেজিতভাবে বললেন, স্যার, মেঘ করেছে। মুরলী মুখুজ্জে গম্ভীরভাবে বললেন, কিসের মেঘ? আগে মেঘ কাকে বলে? কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে। স্কুলে ছুটিটা দিলে ভালো হতো, ছেলেরা অনেক দূরে যাবে তো, সাথী আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের হেড অফিসের কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে কথাটা বলতে দ্বিধা করতেন হয়তো, কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাতো মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠছিলাম। মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, তাতো মেঘা। মেঘ হলেই বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্ট্রাস্ট্যাটাস মেঘে, যাকে বলে শিট ক্লাউড। ও তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে, ও মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জকে। মিনিট 15-র মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল, আরো ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হবার সামান্য কিছু আগে ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামলো। পুরো 2 ঘন্টা ধরে খাল, বিল, নালা, ডোবাকে ভাসিয়ে বৃষ্টি হবার পর 5:30টার সময় আকাশ ধরে এলো। ছেলেরা ততক্ষণ স্কুলে আটকে থাকলো, তারা আর কোথায় যাবে? আমরাও সবাই আটকে পড়েছিলাম।
গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখার্জিকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন যদি ছুটিটা দিতেন তাহলে আর এমন হতো না। অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান, হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন, এবছরের ম্যাথামেটিক্যাল গেজেটে পেয়ে গেছে। বুঝলেন? সেটা কি? অ্যালিস ইন আয়ারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু লুকিং ক্লাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে এলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি একটু সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে, স্কুল থেকে বেরিয়েছি আমি আর গোপীবাবু। দুজনেই আমরা মনে মনে বড় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা হয়েছে। রোজ রোজ কেবল চালাকি। যাচ্ছি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে। তারও খুব খুশি মন। আমায় দেখে সে ডেকে বলল, কেমন ননিবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। হ্যাঁ, তা হলো। হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবাকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি? হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে। গোপীবাবু অস্পষ্ট স্বরে কথাটি বললেন। লাগে তাক না লাগে তুক। গোপীবাবুর কথা শুনে ভৈরব চক্রবর্তী বললেন, আসুন দুজনেই আমার বাড়ি মাস্টার বাবুরা, দেখুন, দেখাই। গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। আজ মনটা সত্যি ভালো হয়ে গিয়েছে। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আজ 15 দিন হলো দারুণ গুমোটে রাত্রে ঘুমায়নি। গোপীবাবু কেবল বলেছিলেন, আজ খুব ঘুম হবে, কি বলেন? তার ভুল। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও জগ ডুমুরের ডালের বাতি সমাধি একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো, তামার টাতে নারায়ণ শিলা, সিঁদুর বেলপাতা তামার বড় থালায় সাজানো। হোম হয়ে গিয়েছে, উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন মাস্টার বাবুরা, হোম করার ফল আছে কিনা দেখলেন? গোপীবাবুও বললেন, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয় নিশ্চয়, নিজের চোখে দেখা। অপদেবতার কাণ্ড দেখেছি যে কত, পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময় বেশি দেখেছি। বলুন না দু একটা ঘটনা। না, সেসব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়ি, সেইটাই বলি। একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিক। ঝড় উঠল, খুব ঠান্ডা হাওয়ার। ছটছর করে পাকা জাম পড়তে লাগলো চারিদিকে চক্রবর্তী মশাইয়ের সামনের গাছটা থেকে। নতুন জল পেয়ে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। এরপর চা এলো। আমরা অবশ্য ছাতি নিয়ে বেরোইনি, এই বৃষ্টি মাথায় করে যাবার উপায়ও নেই। বেশ জমিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দরজার মাদুরের উপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। আগের বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটির জন্য।
বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়। আমি এমন অনেককেই সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজ পাড়াগা। খড়কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাত বেড়ে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে। খুব বনজঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বড় অশ্বত্থের গাছ গজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে। চামচিকের আওয়াজে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেলুনের মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্নিক। তার মেয়েটি শ্বশুর বাড়ি থেকে এই সবে কদিন হলো এসেছে। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খাবে। আমরাও খাবার খেতে শুরু করলাম প্রায় সঙ্গে সঙ্গে। সেই সঙ্গে ভৈরব চক্রবর্তী মশাইয়ের গল্প। এখনো তার দাঁতে দিব্যি জোর। এই বয়সে এরকম চাল ছোলা ভাজা যে খেতে পারে কজন তা কে জানে। তিনি খেতে খেতে বলে চললেন, এই মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সে বাড়ি উঠে হাত পা ধুয়ে চা খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা চেহারা। গলায় এক রস মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরে শুয়ে গেল। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম, বেশ নাড়ি, শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন মাথায় ওর। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা, না কিছু। লোকটি পড়ল কি করে? পায়ের ধুলো দেওয়ার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত এই নিয়ে দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে যেন মনে হচ্ছে। তবে কি হোমে বসবো না? সন্ধ্যার কিছু পরে মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবু একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে কানে কে যেন বলল, শুনুন 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 শুনুন। দুবার কানে গেল কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দড়ির গোড়ায় একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্যে বিরাজ হোম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই,
যদি ভালো চান হোম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে এখন মেয়ে মানুষ আসবে কে? এমন আশ্চর্য কথাই বা বলে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোককে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোম যজ্ঞের জিনিসপত্রের ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজলো। গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি, কোনো শ্রীসৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, তার থেকে বাড়িটা সামান্য একটু দূরে। মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের উপর একখানা মাত্র ঘর, সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশের খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কাছে কেউ থাকে আমি পছন্দ করিনি। রান্নার আগে একবার চা করে খেলাম, পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাই না। রান্না করতে করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙট কলার পাতে। তারপর খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নেই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত বেশি হয়েছে। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রামও নিঃশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠুক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না করছি, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে। নাকি ছিল, নয়তো এখন দেখছি কি করে। কি গাছ ওটা? সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দে আমাকে এদিকে তাকাতে হয়েছিল। তখন কই অত বড় একটা তাল গাছ? কই, না 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 না, দেখিনি তো। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কি রকম তাল গাছ? ও কি, ও কি? আমি ততক্ষণ বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি। তাল গাছ নয়। এখনো ভাবলে এই দেখুন গায়ে কাটা দিয়েছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী, তান্ত্রিক। পিছনের ছাদের কার্নিশের উপর দাঁড়িয়ে এক বিরাটকায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি, তার তত বড় বড় হাত পা সেই মাপে। মাথাটা একটা ঢাকাই জ্বালার মতো, চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা। আগুন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকেই জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম, দুবার চোখ রগলালাম।
দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট তাল শাল নারকোল গাছের মতো টেঢাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে, জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায়, কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে। এই বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারের নির্জনের ছাদে গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেত না পরদিন। আমি অপদেবতা দেখেছি, পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রায়ই ভয় দেখাতো, কিন্তু সে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম, চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি, পড়লেই কিন্তু হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই পালায়। নিজেকে তক্ষুনি সামলে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। ওম তরে তুত্তরে তুরে স্বাহা, ওম তরে তুত্তরে তুরে স্বাহা, ওম তরে তুত্তরে তুরে স্বাহা, ওম তরে তুত্তরে তুরে স্বাহা। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, এর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আরেকবার চোখ রগড়ালাম, কিছু নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল, রোগী মেয়েটি মারা গিয়েছে। তখনই এ ব্যাপারের কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে, বিশ্বাস করুন বা না করুন। গল্পের সূত্রধর আমি অয়ন্তিকা, কথক অঙ্কিত, গোপীবাবু দীপঙ্কর, মুরলী মুখুজ্জে রাজাদিত্য, ভৈরব চক্রবর্তী অয়ন, গৃহস্বামী নিলয়, মেয়ে মানুষ শ্রেয়সী। আজকে আমরা আমাদের গল্প এখানে শেষ করছি। আমাদের সাথে জুড়ে থাকতে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরের গল্পে। বিদায়।